দীর্ঘ একটি শাসন, স্বৈরশাসক কিংবা এতগুলো লাশের পরও আওয়ামী লীগের বিচের ছাড়া বা আওয়ামী লীগকে আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া, এই বিষয়টা আপনি কতটুকু সমর্থন করেন? একজন না, ব্যক্তি হিসাবে যদি আমাকে বলেন, আমি কিন্তু আবারও বলছি, হ্যাঁ, ব্যক্তি হ্যাঁ। হিসাবে আই এম দ্য হোস্ট সাফারার বাই আওয়ামী লীগ। দুইটা অবশ্যই। কারণে দুইটা কারণে আমি আওয়ামী লীগের প্রতি ব্যক্তিগতভাবে আমি বিরক্ত, খুবই বিরক্ত। প্রথম কথা হলো যে আমার বাবাকে পাকিস্তানি সেনাবাহিনী কিডন্যাপ করে নিয়ে গুম করেছে, তার ডেড বডি পাই নাই, এবং তারপরে পরবর্তী সরকার, স্বাধীনতা পরবর্তী সরকার আমাদের পরিবারকে শহীদ পরিবার হিসাবে স্বীকৃতি দিয়ে আমাদেরকে কিছু অনুদান দিয়েছিল। হুম, হুম। তো আমার বাবার কিলারদেরকে আওয়ামী লীগ মাফ করে দিয়েছে, এবং এই মাফ করার আগে আমাদের যারা আমরা সংক্ষুব্ধ, আমাদের কাছ থেকে মতামত নেয়নি। মতামত বলতে বলছি কোন রকম গণভোট বা কোন রকম কোন মানে প্রয়োজনই মনে করে নাই, হুম, তারা মাফ করে দিয়েছে। ওই একটা ঘটনা আমি খুব ভালো গেলাম, তখন বয়স তখন 10 বছর, তখন থেকে আমি সংক্ষুব্ধ ছিলাম যে দোজ হু গেভ দ্য ডিসিশন, হু ডিসাইডেড। তার কারণ পরে আমি বড় হয়ে যেটা জানলাম, দেখলাম যে তার কারণ ওদের দেওয়া পড়লে খুব সুবিধা ছিল। আওয়ামী লীগের কোনো লোক বা শেখ মুজিবের কোন পরিবারের কোনো ব্যক্তি পাকিস্তানের আর্মি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি লাভবান হওয়া ছাড়া। যারা মাসে মাসে ভাতা পাইতো, সে ওখানে কথা বললাম, দেয়ার আর সো মেনি পয়েন্টস আমি আপনাকে বলতে পারবো যে আওয়ামী লীগের মানে শেখ মুজিবের আত্মীয় স্বজন পাকিস্তানি আর্মির হাতে বা পাকিস্তানি সরকারের কাছে থেকে লাভবান হওয়া ছাড়া কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মতো পরিবাররা, যারা আমাদের মানে কি যে ভয়ঙ্কর কষ্ট হয়েছে আমাদের, সেটা যারা 73, 72, 74 সালে দুর্ভিক্ষ দেখছেন তারা জানি। তখন থেকে আমি আওয়ামী লীগের প্রতি, এবং এই কারণেই আমার পুরো পরিবার, হুম, আমরা ওই আওয়ামী লীগ পছন্দ করতাম না, বিকজ এদের মধ্যে কোনো আদর্শ নেই। যাক, এভাবে চলেছি। এরপরে 2009 সালে এসে আমাকে ওএসডি করা হলো, সেটা অবশ্য অন্য জিনিস। আমাকে এরপরে 2011 সালে একটা মিথ্যা সাক্ষী, চিন্তা করেন, মিথ্যা সাক্ষী দেওয়া ইটসেলফ ইজ অ্যান অফেন্স। একটা মিথ্যা সাক্ষী না দেওয়ার অপরাধে আমাকে চাকরিচ্যুত করা হলো, আমাকে আসামি করা হলো মামলাতে, আমাকে এবং আমাকে হুমকি দেওয়া হলো যে আমি যেহেতু মিথ্যা সাক্ষী দেইনি, বিকজ অনেক বড় বড় লোকে সাক্ষী দিয়েছে, ডিজিএফআই এর ডিজি থেকে শুরু করে আমার এক্স আইজি, মানে এক্স হোম সেক্রেটারি, তারপরে আপনার এডিশনাল আইজি, এসপি, সিআইডি, ডিজি এবং হু নট। হুম, কিন্তু আমি দিতে পারলাম না, যাই সেই জন্য আমাকে ওই মামলার আসামি করে, যখন আমাকে আমাকে আমারই বেস্ট কোর্সমেট ছিল বেঞ্জি, যখন হুমকি দেওয়া হলো যে এত বড় সাহস ওর, এত বড় লোক সাক্ষী দিল না, ওকে পাইলে নাই করে দাও। তো সেই জন্য আমি 11 সালের পরের থেকে হাজিরও হইলাম না, পলাতক থাকলাম 8.5 বছর। তখন আমার বাচ্চা কাচ্চা গুলো সবাই নাবালক, এবং আমি তো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ। আমার রোজগারের উসিলাতে আমাদের পরিবারটা চলতো। সেই অবস্থাতে বিনা দোষে বিনা কারণে, কারণ এটা অপরাধ না করার কারণে, মিথ্যা সাক্ষী না করার কারণে আমাকে শাস্তি করলো। এরপরে আমি যখন আবার শাস্তি দিল 4 বছর, 4 বছর দেয়া আমি আবার সেই শাস্তি ভোগ করলাম, মুক্তি পেলাম 22 সালে। 22 সালের পরে থেকে 24 সাল পর্যন্ত আমাকে স্বস্তি থাকতে দেওয়া হয়নি, বিভিন্ন এজেন্সি দিয়ে বিভিন্ন রকম ঝামেলা করতো। তো সেই দিক থেকে আওয়ামী লীগের নাম শুনলে আমার কেমন জানি আমার শরীরে এক ধরনের অস্বস্তির সৃষ্টি হয়। সেদিক থেকে তো ইলেকশন তো দূরে থাক, আওয়ামী লীগ নামে এই শব্দটা বাংলাদেশের ইতিহাসে থাকুক আমি এটা চাই না। এটা আমার ব্যক্তিগত কথা, এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ আমার দলীয় মহাসচিব উনি তো শুধু উনি তো ব্যক্তি না, উনি একটা ইনস্টিটিউশন। কাজে উনি যখন কোনো মন্তব্য করেন তখন সেটা তো ধরে নিতে হবে যে উনি ব্যক্তি। আমি যে কথাগুলো আমি আবেগের কথাগুলো বললাম, আমি আবেগ আপ্লুত হয়ে বললাম, কিন্তু উনি তো আবেগ আপ্লুত হয়ে বলতে পারেন না। উনি হয়তো ওনাকে কথা বলার সময় উনাকে আরো অনেক বিষয় চিন্তা করে মাথায় নিয়ে এসে তারপর ওনাকে ডেলিভারিটা দিতে হয়। উনি কি কোন পার্সপেক্টিভ এনে বলেছেন সেটা উনি হয়তো বেশি জানবেন বা ভালো জানেন, আমি জানি না। তবে সেটা আমি আসলে ব্যক্তিগত, আপনি আমি ব্যক্তি জনগণের হিসাবে আওয়ামী লীগ, আমি তো ইলেকশনে তুলে থাকলে ভাই, আওয়ামী লীগ নামে ওই শব্দটা বাংলাদেশ ইতিহাসে অভিশপ্ত শব্দটা থাকুক, এটা আমি চাই না। এবং আমার যদি কোনোদিন কোনো বৈধভাবে এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে দেয়, আমি নিব। ইলেকশন তো দেখে নাম এই নিশানা থাকবে না, আওয়ামী লীগ এই শব্দটা থাকবে না বাংলাদেশের ইতিহাসে। এইটা আমি করার জন্য যা কিছু করার জন্য আমি ব্যক্তিগতভাবে করবো। কিন্তু এমন আমি এমন ওনার কথায় আমি এমন আমি আমি ওনার সাথে করবেন কাউন্টার কি? করতে পারছি না, বিকজ ওনার কথা আমি জানি না উনি কোন এমন এমন পার্সপেক্টিভ আপ বলছেন, আপনি লিগাল ইনস্টিটিউশন। আপনি জনগণ হিসেবে, যেহেতু আপনি দীর্ঘদিন পুলিশে ছিলেন, আপনি জনগণ হিসেবে এটা কি মনে করছেন না জনগণের উপরে এক ধরনের ব্যথার আ উপদ্রব হতে পারে জনগণের মনে, এবং জনগণ বিএনপি কে এক ধরনের নেগেটিভ জায়গায় দেখবে এই কোর্টের পরে? এরকম কোনো কিছু শঙ্কা দেখছেন কিনা আপনি আগামীতে? আমি তো সংখ্যা দেখছি, আমি আবারও বলছি যে আমাদের মহাসচিব সাহেব উনি কোন পার্সপেক্টিভ এবং কি বিষয় বিবেচনা নিয়ে কথাটা বলেছেন, সেটা তো সবটা বললে জনগণ হয়তো বুঝতে পারে। কিন্তু শুধু ওইটুকু বলা হয় যে না, আসলে তো তাই, এখন দেশের 90% মানুষ বা তারও বেশি মানুষ এখন আওয়ামী লীগের ঘোর বিপক্ষে। সেইখানে যদি বলা হয় যে আওয়ামী লীগকে আমরা, যদি কোনো ব্যক্তি বলেন যে আমরা আওয়ামী লীগকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করুক, আমরা চাই, দেশের জনগণ তো এটা ভালোভাবে নিবে না, এটা সত্যি কথা। কিন্তু তারপরে আমি যেটা বলতে চাইছি
যে উনি কোন পার্সপেক্টিভে বলেছেন আমি তো জানি না, সেটা শুনে তারপরে সিদ্ধান্ত আমরা আমরা ঠিক চাচ্ছি পুলিশ সংস্কারে। আপনি জানেন আমরা দীর্ঘদিন পুলিশে ছিলেন, এই যে আমরা বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পুলিশের যে ধরনের মানে আক্রমণ, পুলিশ দিয়ে ছাত্রদেরকে হত্যা করা এবং পরবর্তী সময়ে পুলিশের উপরে আবার আক্রমণাত্মক হওয়া ছাত্ররা, সব মিলিয়ে পুলিশের যে জায়গাটা, এই সংস্কার জায়গা থেকে আপনি আসলে কিভাবে দেখছেন আগামী দিনগুলোতে পুলিশ কিভাবে কাজ ফাংশন করবে এবং কেমন হলে ভালো হয় একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে? আপনি পুলিশ আবার ফাংশন করতে পারবে, এটা আমি তো বলছি যে এটার জন্য 2 থেকে 3 মাস সময় লাগবে পুলিশের আবার ফুল ফাংশনিং করতে। পুলিশ হয়েছে কি, পুলিশ অ্যাজ এ পুলিশ ডিপার্টমেন্ট আমাদের দেশের আইন অনুযায়ী পুলিশ ইজ অলওয়েজ সাবঅর্ডিনেট, মানে আন্ডার কমান্ড ওরা। হ্যাঁ, তো সেটা হলো যে যখন ওরা মামলা ইনভেস্টিগেশন করে তখন তারা কোর্টের অধীনে থাকে আর কি, কোর্টের কমান্ডে চলে যায়। আর যখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে ডিউটি করে তখন তারা হয় ম্যাজিস্ট্রেসির আন্ডারে চলে যায়, অথবা যদি মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে গভর্নমেন্টের আন্ডারে হয়, হোম মিনিস্ট্রির আন্ডারে চলে যায়। অলওয়েজ দে আর মানে সাবঅর্ডিনেট আইদার বাই দ্য কোর্ট অর বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটর। তো সেই জন্য ওরা সবসময় কমান্ডারটা খোঁজে যে ওদেরকে যারা কমান্ড করছে তাদের শক্তি সামর্থ্যটা কেমন। যদি তারা দেখে যে আমার কমান্ডার ইজ ভেরি স্ট্রং, তাহলে ওরা তখন কাজ করতে পারে। বিকজ পুলিশের কাছে রিস্কি বলবো না, পুলিশ অলওয়েজ ডিলস উইথ 2 পার্টিস, বাদী এবং আসামি, এবং কোনোভাবেই আপনি 2 পক্ষকে সন্তুষ্ট করতে পারবেন না, এটা ইম্পসিবল। আপনি যদি ন্যায়সঙ্গত ভাবে কাজ করেন, আগামীতে স্বতন্ত্র পুলিশ কমিশন হওয়াটা কি জরুরি? দরকার নাই কমিশন আই ডোন্ট রিকোয়ার, বিকজ আইনে যা ব্রিটিশরা আমাদেরকে করে গেছে 57 সালে আনুষ্ঠানিকভাবে এসছে তারা 1757 সালে, আর পুলিশের আইন করেছে 1860 সালে। 103 বছর তারা স্টাডি করে আইন তৈরি করেছে, এবং ওই সময় ব্রিটিশ রাজ এখনো তাই দাবি করে, ওই সময় ব্রিটিশরা ছিল পৃথিবীর সবচেয়ে সভ্য এবং সুশিক্ষিত জাতি। তো সেই জাতি 103 বছর স্টাডি করে যে আইনটা আমাদের দেশের জন্য করে গেছে, আজ পর্যন্ত আমার বিবেচনাতে আমি মানে 1000টা আইনের মধ্যে 1-2টা আইন ধারা ছাড়া, ওই যে জুয়া খেলা, সরাই আইন, মানে যেগুলো এখন আর ওইভাবে কেউ খেলে না, ওটা ছাড়া আমি আর একটাও কোনো আইনে ব্যত্যয় পাই না যেটা মনে হয়েছে যেটা আমাদের দেশের জন্য এখন প্রযোজ্য না। বরং আমি বিভিন্ন টক শোতে বলছি ভাই, যে যদি অনেকে বলে না যেটা উপনিবেশিক আইন বেড়ে চলবে না, বদলাইতে হবে, ওই সেই হবে। আমি তাদেরকে বলছি ভাই, ক্যান ইউ স্পেসিফাই এ সিঙ্গেল সেকশন যে এই সেকশন, এই আইনের এই সেকশন, এই ধারাটা আছে, এটা আমাদের জন্য এখন প্রযোজ্য হবে না, আমাদের বদলায় এইটা লিখতে হবে। আজ পর্যন্ত বলতে পারেনি, কাজে রাখার বাদ কাবাদ। সেজন্য বলছি যে আইনের সমস্ত কিছু আছে। এই যে পুলিশ মেরেছে, পুলিশকে মেরেছে, পুলিশ হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, খুন করেছে, গুম করেছে এবং অবৈধ আদেশ পালন করেছে, সমস্ত কিছুর ব্যবস্থা কি হইতে পারে আইনে একদম স্পষ্ট করে লেখা আছে। এখন সেই আইনের প্রয়োগ যিনি করবেন, অর্থাৎ রাষ্ট্র পরিচালকরা, তারা যদি না করেন তাহলে পরে হবে না। এখন তারপরে বলে তাহলে যদি পলিটিক্যাল লোকরা তো নানান ধরনের মিশন নিয়ে আসে, যে সাধারণত 5 বছরের জন্য আসে, তাদের তো এই দায়বদ্ধতা নাই যেটা সরকারি কর্মকর্তাদের আছে, সেটাও যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সময় লাগবে। যেকোনো জিনিস যদি আপনি উপর থেকে নিচে আসে, মাধ্যাকর্ষণ জনিত ত্বরণের কারণে খুব তাড়াতাড়ি পড়ে, এটা যদি আপনি নিচ থেকে উপর উঠতে চান সময় লাগে না, সে সময়টা লাগতেছে হয়তো, কিন্তু করা যাবে এই আইনটি। যে বিদ্যমান যে আইন আছে সেই আইনটা আসলে প্রয়োগ করলে যথাযথভাবে এবং কর্তৃপক্ষ প্রয়োগ করলেই হবে। এখন কমিশন দিয়ে কেন হবে না ভাই, আমি আরেকটু আপনাকে ব্যাখ্যা করি। আপনি বলেন তো, হাসিনার সময় কি কমিশন ছিল না? মানবাধিকার কমিশন, তথ্য অধিকার কমিশন, ভোক্তা অধিকার কমিশন, হোয়াট নট কমিশন, এভরি কমিশন। তাতে করে কি আমাদের কোনো ফল হয়েছে? কমিশন যাদেরকে আপনি বানাবেন তাদেরকে আপনি মঙ্গল গ্রহ থেকে আনবেন না, চাঁদের থেকে ভিন্ন জাতির কাউকে নিয়ে আসবেন, এই বাংলাদেশে মানুষই তো হবে। তার কৃষ্টি, কালচার, লোভ, লালসা, সমস্ত কিছু তো আমাদের প্রতি হবে। হতে পারে একজন পুলিশের ইউনিফর্ম পরে আছে, একজন সিভিল ইউনিফর্ম পরে আছে, আর একজন তো কমিশনের ব্লেজার পরে আছে, এই তো পার্থক্য। আর তো সবই একরকম। 1/11 সময় দেখি নাই আমরা? আমাদের 1/11 সময় যারা দেশ পরিচালনা করেছে তারা কতটা সততা নিষ্ঠার সাথে করেছে আমরা দেখি নাই? তো কাজেই মানুষের মধ্যে সমস্যা নাই, মানে আপনি কমিশন বানায় আপনি এটা সমাধান হবে না। বিদ্যমান যে আইনটা আছে সেই আইনটা প্রয়োগ করার মতো যদি সেরকম সততার সাথে নিষ্ঠার সাথে প্রয়োগ করার মতো যদি যখন ব্যক্তি হবে, এবং প্রয়োগ না করাটাও যারা ডিসিশন রাখেন, যাদের দায়িত্ব আছে এটা দেখাশোনা, সেদিন না দেখে সে একজন অপরাধী, এইরকম বিচার নিয়ে যখন আমরা করতে পারবো তখন এটা হবে, এটা করা যাবে, এটা করা সম্ভব এবং করতে হয়তো হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে। তার কারণ এইভাবে চলতে পারে।